আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ক্লাস 10-এর বা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি করতে চাচ্ছি হয়তোবা। তাহলেও একটু আলোচনা করি আমি। এই অঙ্কটা তোমার অঙ্ক বইয়ের যদি 10টা অঙ্ক গুরুত্বপূর্ণ থাকে তার মধ্যে এটা একটা। আর পরিমিতির সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমাদের পরিমিতির 16.2-এর 4 দাগের অঙ্ক সম্ভবত এটা। এই অঙ্কটা বিভিন্নভাবে সৃজনশীল প্রশ্ন একটু ব্যতিক্রমভাবে ঘুরাই দিতে পারে। এই অঙ্কটা না পারলে তুমি ওইগুলা পারবাই না। তাহলে আমি জানি না, তোমরা আমার হাতের কাছে থাকলে আমি আর খুব ভালো বোঝাইতে পারতাম। এখানে আমি কতদূর পারবো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা আমার পুরো ক্লাসটার সাথে থাকো, তাহলে তোমাদের পরীক্ষাতে 10টা মার্ক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। অঙ্কটা 80% আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে, যে কোনো বোর্ডেই হও না কেন তুমি। হ্যাঁ, এবার আসো, আমি আমার স্টুডেন্টদের বলি যে কিছু অঙ্ক থাকে, এই অঙ্কগুলো না করে হলে যাওয়া ঠিক না। তার মধ্যে এই যে একটা অঙ্ক। তাহলে অঙ্কের গুরুত্ব তো বুঝতে পেরেছো। আসো দেখি আমরা এই অঙ্কটা কিভাবে করা যায়। প্রশ্নটা আমরা একটু পড়ি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। বাকি অংশ আমি অঙ্ক করার সুবিধার্থে নিচে লিখেছি। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? এবার আসো আলোচনায় যাওয়া যাক। একটু সময় দিও বোঝার জন্য। এখানে তো অনেকজন নর্মাল স্টুডেন্ট থাকো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই দুর্বল স্টুডেন্ট। তো যারা খুব ভালো পারো তারা একটু ধৈর্য ধরে দেখো। আচ্ছা দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হয় কি, যে বর্গক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে। এটা তো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে দেখো, এটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে 4 বাহু সমান হয় আর প্রতিটা কোণ সমকোণ হয়। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আচ্ছা, আমরা ছোটবেলায় সূত্র পড়ছি, তাই না? তাহলে এখন দেখো, এখানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে 4 পাশ। যে 4 পাশ দেখতে পাচ্ছ, এক মিনিট, এই যে 4 পাশ, এই যে যদি আমরা এর উপর দিয়ে হাঁটি কত দূর হাঁটবো, এইটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে? আর এইটা হচ্ছে পরিসীমা, বর্গের পরিসীমা হচ্ছে এই যে 4 পাশ। আর যদি বলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে ভিতরের জায়গা। এগুলো তো আমরা সবাই জানি কম বেশি, তারপরে একটু বললাম। এবার আসো, প্রশ্নে কি বলতে চাচ্ছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে দুইটার কি পরিসীমা সমান। আমাদের পরিসীমার সূত্র জানতে হবে অঙ্কটা করতে হলে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা অঙ্ক করার সময় আমি দেখাই দিব। তোমরা অবশ্যই এই সূত্র 4টা মুখস্থ করতে হবে অঙ্কটা করতে হলে। এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে একটু আলোচনা করা যাক। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে প্রথমে। যেহেতু আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া বা স্যার, কেন আয়তক্ষেত্রের এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেন বের করতে হবে? নিচের লাইন দেখো, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? তাহলে এখানে যে যে জায়গায় পাথর বসাবে সেই জায়গার ক্ষেত্রফল বের করতে হয়। আর আবার বলি, মনে করো পরীক্ষাতে তো এখানে ঘুরে দিতে পারে। যেমন যদি বলে যে একটা কতটুকু জায়গায় ঘাস রোপণ করতে হবে, বা কতটুকু জায়গায় মাদুর বসাবে, বা কতটুকু জায়গায় ইট বসাবে ঘরের, যে জায়গাটায় আমরা পাথর বসাবো সেই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হয়। আশা করছি বুঝতে পারছো তোমরা। যেহেতু এখানে বর্গক্ষেত্রটি বাধাই করতে চাচ্ছে, যার কারণে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, অঙ্ক করলে আরও স্পষ্ট হবা। যাই হোক, তাও একটু আলোচনা করে নিচ্ছি আমি।
তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কার মান? আয়তক্ষেত্রের মান। আমাদের বের করতে হবে বর্গক্ষেত্র। তাহলে কিভাবে দেখো, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এটা বের করা সম্ভব। আসো আমরা আলোচনায় যাই। এইখানে প্রথমে দেখতে হবে যে কার মান দেওয়া আছে। দেখো এইখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে। অঙ্ক বইয়ের 50% অঙ্ক সমীকরণের উপর কিন্তু গঠিত। সমীকরণ তোমার জানতে হবে। এখানে রাশি দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বানাবো। এই যে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের 3 গুণ, তাহলে এটা দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বানাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এবার আসো অঙ্কে আমরা দেখি, অঙ্ক করলে তোমরা ক্লিয়ার হবা। এই অঙ্কটায় আমরা মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা ছোটোটা মানে প্রস্থ এক্স ধরবো। যেহেতু আমরা জানি না যে প্রস্থ কত মিটার, যার কারণে আয়তক্ষেত্রের প্রস্থকে কি ধরা হয়েছে? এক্স ধরা হয়েছে। এবার দৈর্ঘ্য তার 3 গুণ বলছে প্রশ্নটা তোমরা মূল বই থেকে দেখে নিতে পারো, মূল বইটা সামনে রাখতে পারো অঙ্কটা করার সময়, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য তার 3 গুণ, তার মানে 3x মিটার। এটা তো বুঝতে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। এবার আসো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই ইন্টু মানেও গুণ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x ইন্টু এক্স। তাই 3x আর এক্স গুণ করলে কি হয়? 3x স্কোয়ার হয়। এক্স একটা আর একটা মানে কি? স্কোয়ার। আচ্ছা, এত বর্গ মিটার। এখন দেখো এটাও 3x স্কোয়ারও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার 768 মিটার, 768 বর্গ মিটার, এটাও কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি আমরা বলতে পারি যে এইটুকুন সমান সমান এইটুকুন, বা 3x স্কোয়ার সমান সমান 768 বর্গ মিটার, এটা সমান? কারণ দুইটাই তো ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। এইটাই কি সমীকরণ বলে? সমীকরণ মানে দুই পাশ সমান। এইখান থেকে আমাদের এক্সের মান বেরোলে কি? প্রস্থ বেরোয় যাচ্ছে, আবার তার 3 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য বেরোয় যাচ্ছে। কেন করবো একটু পরে বুঝবা তোমরা আরও ভালো। আসো দেখি আমরা ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো 3x স্কোয়ার সমান সমান 768 উপর থেকে আসছে, তাই না? সমীকরণ হিসেবে এক্স স্কোয়ার রেখে দিয়েছে, 3টা আছে গুণে, এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগে, তাই তো? তারপরে দেখো তাহলে পরে 3 দিয়ে 768 ভাগ 3, ক্যালকুলেটর অবশ্যই প্রথমে 768 বসাবা, কারণ উপরেরটা প্রথমে বসাতে হয়। তারপর হচ্ছে কত? তাহলে 256 হবে, তাই না? তাহলে 256 এক্স স্কোয়ার সমান সমান 256। স্কোয়ারটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো ডান পাশে, তাহলে রুট হয়ে যাবে। ক্যালকুলেটারে ছাপ্পা 256কে রুট করবা, দেখবা যে 16 আসছে। আশা করছি সবাই এই ক্যালকুলেশন পারবা। তাহলে এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে আমাদের প্রস্থের মান, আর দৈর্ঘ্য তার 3 গুণ বলছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 16 গুণ 3, 3 16 48 মিটার। এখন আসো আয়তক্ষেত্রের পরিসীমা, কেননা ওইখানে প্রশ্নে বলে দিচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাই বলেছে, ঠিক আছে? তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এই জন্য বের করতে হবে। তো আমাদের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে একক লিখতে হয় সূত্র লিখলে। 2 ইন্টু দৈর্ঘ্য জায়গায় 48, প্রস্থ জায়গায় 16 মিটার। এবার 2 48 আর 16 যোগ করলে কত হয়? 64। 64 গুণ 2, 64 দুগুণে কত হয়? 128 মিটার। এবার দেখো এই পর্যন্ত বুঝতে থাকার সমস্যা নেই, আয়তক্ষেত্রের পরিসীমা বের করছি। এখন দেখো আমাদের এখানে প্রশ্নেই উপরে প্রথম লাইনে বলে দিচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা ও আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা ও আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমাও 168 মিটার। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা 168 মিটার হয়েছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও কি? 168 মিটারই হবে। আচ্ছা, আর 4 বাহুর মান 128, তাহলে এক বাহুর মান কত? 128 ভাগ 4 মানে 32। তাহলে এটা হচ্ছে কি? বর্গক্ষেত্রের এক বাহু। মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি বের হবে? 32 গুণ 32 ক্যালকুলেটর দেবা, তাহলে বেরোবে 1024 বর্গ মিটার। বর্গাকার পাথরের এক বাহু হচ্ছে 40 সেন্টিমিটার, প্রশ্নে দিয়ে দিছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে গেলে সমস্যা থাকার কথা না, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি কিভাবে। হ্যাঁ, আমরা এইভাবে বের করছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো বর্গাকার, এখন পাথরের একটা 40 সেন্টিমিটার দেওয়া আছে, একটু এখানে বোঝানোর কিছু আছে, একটু উপরের দিকে সময় দাও আমাকে, একটু উপরের দিকে বোঝাই দেই। এই যে বর্গাকার ক্ষেত্র ঘরটা দেখছো, এইখানে তারা ভিতরে
ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরের জায়গা, এই ভিতরের জায়গাতে কি করতেছে, পাথর বসাতে চাচ্ছে। এখন একটা পাথরের একটা অংশ দেওয়া আছে, আমাদের পুরোটা দেওয়া নাই, তাহলে আমাদের পুরোটা বের করতে হলে কি বর্গ মিটার বের হবে, বর্গ মিটারে বের করতে হবে। আর বর্গ মিটার কি মিটার মিটার গুণ করলে তো বর্গ মিটার হয়, এটা তো আমরা জানি তাই না। আচ্ছা দেখো এইখানে পাথর বসাচ্ছে, তাহলে কয়টা পাথর লাগবে যদি প্রশ্ন করা হয়, তাহলে একটা পাথরের মান কত, একটা পাথর পুরো ঘরটাকে যদি একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, পুরো ঘরের ক্ষেত্রফলকে মানে পুরো জায়গাটার ক্ষেত্রফলকে যদি একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে পাথরের সংখ্যা বের হয়ে যাবে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো কতগুলো পাথর লাগবে, এখন প্রশ্ন করছে কি এখানে দেখো প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার, প্রশ্নে সেন্টিমিটার দিয়েছে, এখন সেন্টিমিটারকে মিটার করতে হবে, কারণ আমাদের পাথরটাও আছে ক্ষেত্রফল বের করতে হলে বর্গ ক্ষেত্রফল লাগবে তাই না, বর্গ মিটার লাগবে, সেন্টিমিটারকে তো গুণ করলে বর্গ মিটার হয় না, মিটারকে গুণ করতে হবে, সেন্টিমিটারকে প্রথমে মিটার করে করে নিতে হবে। দেখো আমি কীভাবে করেছি, বর্গাকার পাথরের এক বাহু 40 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে, অতএব 40 মিটারকে মিটার করে নিয়েছি, তাহলে 40 মিটারকে মিটার করার কারণ তো তোমরা বুঝতে পারছো, 40 ভাগ 100 ভাগ দিয়ে ক্যালকুলেটারে দেখবা 0.4 মিটার বেরোবে। এবার এটা হচ্ছে এক বাহু, বর্গাকার পাথরের এক বাহু হচ্ছে 0.4, অতএব ক্ষেত্রফল কি 0.4 বাহু গুণ বাহু তাই না, যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র পাথর, তাহলে 0.4 গুণ 0.4 ক্যালকুলেটারে দেখবা যে 0.16 বর্গ মিটার আসছে, এটা হচ্ছে পাথরের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ পাথর। আর পুরো ঘরের ক্ষেত্রফল তো উপরে পেয়েছো তোমরা। এবার দেখো পাথর লাগবে কয়টি, তাহলে এইখানে পুরো জায়গা পুরো বর্গাকার ক্ষেত্রফল আছে 1024, পাথরের ক্ষেত্রফল 0.16, ক্যালকুলেটারে 1024 ভাগ 0.16 দিবা, দেখবা যে 64,6400 পেয়ে যাবা। আর আমাদের এটাই হচ্ছে অঙ্কের উত্তর। কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমার যদি বোর্ডে করাইতে পারতাম বা তোমরা আমার কাছে থাকতো তাহলে বোঝাতে খুব সুবিধা হতো। এখানে ক্লাস নিতে তেমন একটা নতুন তো বোঝাতে সমস্যা হচ্ছে হয়তো, তারপরেও যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করছি তোমরা আমার সাথে থাকবা। তোমাদের পরীক্ষার জন্য যারা এসএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দূরত্ব উচ্চতা, 10ম অধ্যায়। আমি এই অধ্যায়ের একদম 10 মার্ক তোমরা পাবা যদি আমার সাথে থাকো। তোমরা সবাই ত্রিকোণমিতি ওই যে লাস্টের কী যেন বলে এটাকে, পরিসংখ্যান করো, তারপর হচ্ছে ধারা করো, তারপর হচ্ছে সেট ও ফাংশন করো তাই না। তাহলে এই অঙ্ক চাইতে কিন্তু দূরত্ব উচ্চতা খুবই সুন্দর একটা অঙ্ক এবং সহজে বুঝতে পারবা, বুঝতে পারলে পরীক্ষাতে করতে পারবা। অল্প কিছু সূত্র আছে, এই অধ্যায় কিন্তু খুব সহজ। তো সেই ক্লাসটা তোমরা দেখে নিবা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ তাহলে তোমরা কি করবা, আমার পরবর্তী ভিডিওগুলো আমি ইউটিউবে প্রকাশ করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। বেল বাটনটা অন করে রেখো। তাহলে আজ আর নয় বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা রইল। অঙ্কটা বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে বলবা, আমি বোর্ডে বা খাতায় সুন্দর করে করানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।